গোটা একটা দিন ব্যস্ততার রাত নামলো ধরনীর বুকে। যে রাত লিখবে নতুন এক বিচ্ছেদের গল্প। টিনাদের বাড়ি ভর্তি মেহমান। টিনার বাবা অতিথি আপ্যায়নে নিজের সবটুকু শ্রম দিয়ে যাচ্ছে। সাদা পাঞ্জাবিটা ঘামে পিঠের সাথে লেপ্টে আছে। খানিক বাদে ধুতি ঠিক করছে। মেয়ের বিয়ে দেওয়া কি আর চারটিখানি কথা? রাজ্যের দায়িত্ব, কথায় আছে কন্যার ভার সবচেয়ে বড় ভার। হাসি ঠাট্টায় আলোকিত চারপাশ। গ্রামের মানুষ, আত্মীয় স্বজনের ভিড় পুরো বাড়িময়। ব্যস্ত পায়ে সবাই এখানে ওখানে ছুটে বেড়াচ্ছে। একটু পরে জামাই আসবে, অথচ এখনো কুঞ্জ সাজানো হয়নি বলে কতক্ষণ রাগারাগি করলেন টিনার বাবা। সবাই ব্যস্ত, কিন্তু কনের মায়ের যেমন ব্যস্ততা থাকা উচিত বা যেমন ব্যস্ত থাকা উচিত তেমন ব্যস্ততা দেখা গেল না রমলা মানে ত্রিনার মায়ের ভেতর। সে সব কিছুই নির্জীব হয়ে আছে, কেমন ছন্নছাড়া ভাব। সবারই অবশ্য চোখে লাগছে বিষয়টা, কিন্তু কেউ বিশেষ গ্রাহ্য করল না। দুর্নীতির আজ শরীরটা বেশ খারাপ। দর্শিনীর আজ শরীরটা বেশ খারাপ। হাত পায়ে জল উঠেছে, পাগুলো কেমন ফুলে গেছে। গর্ভকালীন সময়টা সে নির্ভেজালি পার করেছে, অথচ শেষ মুহূর্তে এসে সমস্যার সম্মুখীন হলো। নিজের শরীর অসুস্থতার জন্য টিনারও আর খোঁজ নেওয়া হয়নি। তবে আজ মেয়েটাকে বেশ হাসি খুশি লেগেছে। এতটা হাসি খুশি একটা থাকাটা অস্বাভাবিক লাগলেই বেশ ভালো লাগছে। নিজের ভবিষ্যৎকে মেনে নেওয়াই চরম বুদ্ধিমত্তার কাজ। টিনার চেহারায় আলাদা উজ্জ্বলতাও খেয়াল করা যাচ্ছে। নারী সত্তা পূর্ণতা পেলে যেমন উজ্জ্বল হয় ঠিক তেমন। তবে কি দর্শিনী তার ভাবনা আর আগায় না? যে প্রেমে বিচ্ছেদ অবধারিত, সে প্রেম নিয়ে ভাবনা কেবল মিছে আস্ফালন। ধূসর রঙের জামদানিটা শরীরে এলিয়ে ক্লান্ত হলো দর্শিনী। আজ এত ক্লান্ত লাগছে শরীরটা। কোনো রকমের প্রসাধনী ব্যবহার না করেই সে উঠে দাঁড়ালো। উঠোনে মানুষে গমগম করছে। ভারী শরীরটা নিয়ে উঠোনে দাঁড়াতেই পাশে হাজির হলো মৃত্যুঞ্জয়। কতক্ষণ পা হতে মাথা অবধি পরোক্ষ করেই বিস্মিত কণ্ঠে বলল, হাত পায়ে জল উঠেছে দেখি। হাত পায়ে জল উঠেছে দেখি। দর্শিনী এক পলক তাকালো পাশে দাঁড়ানো পুরুষটির দিকে। সাদা শার্টে বেশ সুপুরুষ লাগছে, মোহনীয়। মৃত্যুঞ্জয় দর্শিনীকে তাকিয়ে থাকতে দেখে আবার প্রশ্ন করল, কি হলো? হাত পা এমন ফুলেছে জানাননি তো? জানানোর মতো ব্যাপার না, তাই জানাইনি। দৃষ্টান্তটা কোথায়? মৃত্যুঞ্জয় ভ্রু কুঁচকাল। মেয়েটা তেরা কথা ছাড়া যেন কথা বলতে পারে না। ছোট্ট শ্বাস ফেলে বলল, দৃষ্টান্ত বাড়িতে আছে, জোর করিনি আসার জন্য। থাকুক, যন্ত্রণা বাড়িয়ে লাভ কি? দর্শনী আর কিছু না বলে ধীর পায়ে ত্রিনার ঘরের দিকে পা বাড়ালো। আজ হাঁটতে বেশ কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। নিজের ডান হাতে একটা শক্তপোক্ত হাতের আভাস পেতেই চমকে উঠল দর্শিনী। পাশ ফিরে তাকাতেই বেশ স্বাভাবিকভাবে মৃত্যুঞ্জয়কে দাঁড়িয়ে থাকতে দেখল। দর্শিনী কপাল কুঁচকালো, বিরক্ত স্বরে বলল, হাত ছাড়ুন, মানুষ দেখবে। আপনার তো যন্ত্রণা হচ্ছে, সেটা মানুষ যেহেতু দেখছে না, তাই সে মানুষ কি দেখবে না দেখবে তারপরও আমি করি না। মৃত্যুঞ্জয়ের কাট জবাবে কোথাও যেন একটা ভালো লাগা কাজ করলো। দর্শিনী কথা বাড়ালো না, নীরব সম্মতিতে চলল টিনার ঘরে গুটি কয়েক মানুষ, টিনার বাবা, মা আর নিধি। দর্শিনী দরজা অবধি গিয়েই দাঁড়িয়ে পড়ল। তার হঠাৎ করে মনে হলো এই মুহূর্তে এই ঘরে যাওয়াটা তার উচিত না। দর্শিনী দাঁড়িয়ে পড়তে মৃত্যুঞ্জয়ও দাঁড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই ঘরে উপস্থিত মানুষের কথা শুনে সেখানে দৃষ্টি নিবদ্ধ করে। টিনার বাবা মেয়ের মাথায় আদরে হাত বোলাতেই ঠুকরে ওঠে মেয়ে। বাবাকে ঝাপটে ধরে বলে, তোমার আমি অনেক ভালোবাসি বাবা। টিনার বাবা আর শক্ত থাকতে পারলেন না, মেয়েকে ধরে মাথায় হাত বোলাতেই থাকে। রমলা কেমন করে যেন মেয়ের দিকে তাকিয়ে থাকে, দৃষ্টি তার নিষ্প্রাণ। কতক্ষণ বাদ ভাঙা কান্নার পর শান্ত হয় টিনা। ধীর পায়ে নিধির দিকে তাকিয়ে থাকে। 1-2 করে কয়েক মিনিট পেরোতে টিনার নিশ্চুপ কণ্ঠ কথা বলে ওঠে। টলমল চোখে তীর তীর করে কাঁপতে থাকা ঠোঁট নিয়ে পড়ল, আমি তোমারেও ভালোবাসি দিভাই, অনেক ভালোবাসি। আমি মায়ের পরে আরেকটা মা পেয়েছি, সেটা তুমি মাটির বুকে পা রাখলেও মাটি হয়তো আর্তনাদ করতো, কিন্তু তুমি কখনো করনি। কিন্তু হুট করে কেমন যেন পাথর হয়ে গেলে তোমরা। এমনটা তো কথা ছিল না। যার সাথে এক সময় দুঃখ ভাগ করে নিতাম, আজ সেই 2 হাত দান করে আমায় দুঃখ উপহার দিল। জানো দি ভাই,
আমার না খুব কষ্ট হচ্ছে, বুক ব্যথার করার মতন কষ্ট। সব কষ্টে শেষ থাকলেও এ কষ্টের শেষ নাই গো দিভাই, আমি যে সইতে পারছি না। তবে যাই হোক, তুমি কিন্তু আমার জন্মান্তরের সই, অনেক ভালোবাসি। নিধি বোনকে আগলে নিতে গেলে 2 কদম পিছিয়ে যায় তৃণা। কি যেন বলে তার চোখ, কিন্তু সে ভাষা কেউ বুঝে না, কেবল তার বাহিক অশ্রুকণাগুলো সবার হৃদয় মন্দিরে করে নাড়ে। কি যন্ত্রণা সে অশ্রু। দর্শিনী আর ঘরে প্রবেশ করে না, উঠানে এসে দাঁড়ায়। আর তার মিনিট কয়েক বাদেই টিনার ঘর থেকে সবাই বের হয়ে আসে, যে যার মতো ব্যস্ত হয়ে পড়ে কোলাহলে। কিন্তু মনের মাঝে কেমন ধারালো অনুশোচনা যেন ক্ষত বিক্ষত করে দিচ্ছে। সেই অনুশোচনা নিয়েই সবাই ব্যস্ত হয়ে পড়ল বাস্তবতায়। কিছু মানুষ আছে যারা অনুশোচনা স্বীকার করতে চায় না, যা তাদের জীবনে এক দারুণ ভুল হয়ে থেকে যায়। তন্মধ্যে উঠানে এসে বর হাজির হয়। কোলাহল বাড়ে, ক্রন্দনরত কন্যার মুখ ততক্ষণে ভুলে যায় সবাই। বরকে যখন বিয়ের আসরে বসানো হয়, তখন সবাই স্মরণে আসে কন্যার কথা। টিনাকে ডাকতে গেলে দেখে তার ঘর ভিতর থেকে বন্ধ। এক দুই করে পুরো বাড়ির ভেতরের মুখে ছড়িয়ে যায় সে কথা। সবাই ছুটে আসে দরজার দিকে। সবাই অনাকাঙ্ক্ষিত ভয়ে কেঁপে ওঠে। ভেতরে কি হতে পারে এটা যেন সবারই বেশ ভালো করেই বোধগম্য, অথচ আগে তারা সচেতন হলো না। বিয়ে বাড়ির হইচই বাড়ল। টিনার দরজার একের পর এক চড়ল ধাক্কা। অবশেষে দরজা ভাঙতে সক্ষম তারা। দরজা ভাঙতে এক একজনের চক্ষু চড়ক গাছ। বিয়ের লাল বেনারসি পরিহিতা কন্যা নির্জীব শুয়ে আছে খাটের কিনারায়, মুখ থেকে গড়িয়ে পড়ছে লালা। মা রে বলে চিৎকার দিয়ে ওঠে টিনার বাবা। সমন্বয়ে সবাই ছুটে যায় মেয়েটার দিকে। দর্শিনী কেবল এক পা করে এগিয়ে আসে, খুব ধীরে নীরবে। মেয়েটার দিকে সে তাকিয়ে থাকে অপলক। এজন্যই বুঝি মেয়েটাকে আজ এত সুন্দর লেগেছিল। মৃত্যুর স্নান শরীরে লেগেছিল বলে রূপ বেড়েছিল, অথচ তারা বুঝলো না মেয়েটা এমন কিছু করতে পারে। কিভাবে এত অবুঝ হলো তারা। টিনার বাবা বুক ফাটিয়ে হাজারি করছে। একটু আগের বলা ভালোবাসি বাবা কথাটা তার কর্ণদ্বয়ে বাজছে। কি মিষ্টি সেই সুর, আর শোনা হবে না সেই সুর। বুক ছিঁড়ে যেন কেউ কলিজা আলাদা করে নিয়ে যাচ্ছে। এই পৃথিবীতে সে তার মেয়ে দুটির কত কদর করেনি কখনো। তবে আজ বুক ফাটছে কেন? তবে কি টিনা ইচ্ছে করে আজ ভালোবাসি কথাটা বলেছে? যেতে যেতে অনুশোচনার আগুনে পুড়িয়ে দিতে এই আয়োজন। টিনার বাবা ছোট্ট বাচ্চার মতো মা রে বলে আর্তনাদ করে উঠল। আর্তনাদ করল নিধিও। চোখের সামনে ভেসে উঠল নব্য কিশোরী 2 বেনিওয়ালা কন্যার মুখ। কি সুন্দর, কি অপরূপ। মৃত্যুঞ্জয় টিনার হাতে মুঠ করে রাখা ছোট্ট চিরকুটটা খুলল। গোটা গোটা অক্ষরে লেখা শব্দগুলো পড়ল। বাবা, ডাক্তার সাহেবকে ছাড়া বেঁচে থাকা আদৌ সম্ভব না, তাই যেতে হচ্ছে আমাকে। কখনো খুব মনে পড়লে ছোটবেলার মতো হাট্টিমাটিম কবিতাটি আওড়িয়ে যেও, দেখবে আমি আছি। তোমার সেলাই করে দেওয়া শার্টের বোতামখানায় আমি আছি। তোমাদের সবাইকে তো আমি এত ভালোবাসি, কিন্তু তোমরা আমায় কেন ভালোবাসোনি বাবা? তোমরা আমাকে ভালোবাসোনি বাবা। একটু আগের বিয়ে বাড়িটা এখন মৃত বাড়িতে রূপান্তরিত হয়েছে। চারদিকে শোরগোল, কান্নার শব্দ, কেমন হৃদয় কাঁপানো আহাজারি। টকটকে লাল রঙের বেনারসিতে আবৃত ত্রিনার শরীরটা এখন উঠোনের মাঝখানে রাখা। তাকে ঘিরে মানুষের মেলা, কত আফসোসের দীর্ঘশ্বাস। কিছুক্ষণের বিবর্তনে একটা জলজাত পুতুলের ন্যায় মেয়েটার কেমন নিস্তব্ধতা, কেমন নির্জীবতা। দর্শিনী কেবল তাকিয়ে আছে ত্রিনার মুখের দিকে। গতকাল রাতেও মেয়েটা কতই নাকুতি করেছিল ভালোবাসা রক্ষার্থে, অথচ আজ সে মেয়েটাই স্থির। হাজার হাজার গল্পের ঝুড়ি নিয়ে পড়ে থাকা মেয়েটা আজ কথা বলছে না। টিনার বাবা আজ কাঁদছে, খুব করে কাঁদছে। নিজের অবাস্তবিক জেদের জন্য পুতুলের ন্যায় মেয়েটা কেমন করে ঝরে গেল সে টেরও পেল না। সে কারো মৃত্যুর কারণ হতে পারে। কেমন বাবা হলো সে? এত নিষ্ঠুর বাবা হয়? দীপা কাঁপা কাঁপা পায়ে দর্শিনীর দিকে এগিয়ে আসে। তার শরীর আজ অস্বাভাবিকভাবে কাঁপছে। আরও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, সেই ভয়ে তার অন্তরাত্মা কাঁপছে। দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়েছে। চারপাশটা তার কাছে মৃত্যুপরী মনে হচ্ছে। যেখানে আরও কারো লাশ পাওয়া বাকি। দর্শিনী খেয়াল করলো ছোট বৌদির কাঁপুনি। আগলে নিল মানুষটাকে। এতটা কাঁপছে কেন মানুষটা? নিপার ততক্ষণে দাঁত মুখ খিচিয়ে আসছে।
কোনো মতে চোখ মুখ উল্টে বলল, দৃষ্টান্ত বোধ হয় আমার নির্জীব পড়ে আছে প্রিয়, ছেলেটাও বোধ হয় নেই। আর কিছু উচ্চারণ করতে পারল না নিপা। পুরো শরীরের ভার ছেড়ে দিল দর্শিনীর উপর। হঠাৎ এমন কথায় হতভম্ব দর্শিনী। ছোট বৌদির আশঙ্কাটা যে খুব ভুল হবে না সেটাও তার মন জানে। নিপাকে নিয়ে আরো হইচই পড়ল। দর্শিনী মৃত্যুঞ্জয়ের কাছে গিয়ে দৃষ্টান্তের কথা বলতেই আরেকবার অনাকাঙ্ক্ষিতভাবে কেঁপে উঠল মৃত্যুঞ্জয়। ছুট লাগালো বন্ধুর খোঁজে। দর্শিনী কেবল ট্রিনার লাশের দিকে তাকিয়ে রইল। কি সুন্দর মেয়েটাকে লাগছে, এত মিষ্টি কেন? মৃত্যু বুঝি মানুষকে সুন্দর করে তোলে? ভোরের কোমল আকাশ, মেঘ জমেছে খুব গম্ভীর করে। থম মেরে থাকা প্রকৃতির সাথে মানুষের অনুভূতিগুলোর কেমন বিপর্যয় অবস্থা। আহাজারির ভয়াবহতার পর সবটাই এখন নিশ্চুপ। শ্মশানে দাও দাও করে পড়ছে দুটো লাশ। যাদের গতকালকেও মানুষ বলা হতো, আজ তাদের পরিচিতি কেবল লাশ। গতকালের ধূসর রঙের জামদানিটা এখনো দর্শিনীর শরীরে আছে, তবে বেশ এলোমেলো। এতক্ষণ মানুষজনে ভরপুর থাকলেও এখন কেউ নেই, সবাই চলে গেছে নিজ গন্তব্যে। দর্শিনী কেবল যেতে পারেনি, কেন পারেনি সে জানে না। তবে এখান থেকে যাওয়ার কোনো ইচ্ছেই তার হয়নি। সেদিন ছেলে মেয়েগুলোর অমন হৃদয় ভার করা বিচ্ছেদ দেখতে পেরেছে, আর আজ একসাথে হওয়াটা দেখবে না। এই যে বেঁচে থেকে একসাথে জীবন পার করতে পারবে না বলেই তো মৃত্যুর পথে হাতছানি দিল। এমন মধুর মিলন স্বচক্ষে না দেখলে হবে? দর্শিনী নিজের হাতের মাঝে থাকা দুটি চিরকুটের দিকে তাকালো। একটি ট্রিনার, অপরটি দৃষ্টান্তের। দুজনই দুজনের অপূর্ণতায় থাকবে না বলে বিদায় নিয়েছে। অথচ মানুষ জাতি চাইলে এই প্রাণগুলোর ইচ্ছের পূর্ণতা দিতে পারত। দর্শিনী হতাশার শ্বাস ফেলল। নিপার ধারণাটাই ঠিক ছিল। দৃষ্টান্তের কাছে পৌঁছাতে পৌঁছাতে সে পৃথিবীর বুক থেকে ছুটি নিয়েছে চিরতরে। টিনার তো অভিযোগ ছিল তাকে কেউ ভালোবাসেনি, অথচ দৃষ্টান্ত কোনো অভিযোগ না রেখেই বিদায়ের ঘণ্টা বাজিয়েছে। টিনার আগেই পৃথিবী ছেড়েছে প্রেমিক পুরুষ। দৃষ্টান্তের মৃত্যুতে অত আহাজারি পড়েনি। ছেলেটার তো কেউ ছিল না, কে করবে আহাজারি? মৃত্যুঞ্জয়ের মা একটু কেঁদেছে, এই অবশ্য ঢের। ছেলেটা বেঁচে থাকতেও একা ছিল, মৃত্যুর পরও যে কেউ তার নেই সেটা যেন আরো বেশি করে বুঝিয়ে দিয়ে গেল। ফ্যানের সাথে নির্জীব হয়ে কেমন ঝুলে আছে, কোনো অভিযোগ নেই। অভিমান নেই, ছিল কেবল একরাশ বিষণ্ণতা। দর্শিনী দু চোখ ভরে কেবল দেখে গেল এই মানুষগুলোকে। কি শান্তিতে না দুজন চিরনিদ্রায় নিদ্রায়মান। কোনো অশান্তি নেই, অপূর্ণতা নেই। অথচ এই দৃষ্টান্তের পুরো জীবনটাই অপ্রাপ্তির এক নিষ্ঠুরতম দীর্ঘশ্বাস। হরমোহন ছেলের দাহের কাজে কোনো রকম ত্রুটি রাখেনি। তার একমাত্র ছেলেকে খুব ধুমধামের সাথে দাহ করেছে। এক রাতের মাঝে চন্দন কাঠ সংগ্রহ করেছে, মেলা টাকা খরচ করে দাহ কাজ সম্পন্ন করেছে। অথচ ছেলেটার জীবনের সবচেয়ে বড় ত্রুটিটাই ছিল সে। মৃত্যুর পর চন্দন কাঠে শুয়ে লাভ কি, যদি বেঁচে থাকতে সুখের নিদ্রা না হয়? হরমোহন ছেলের মৃত্যুর পরের কাজগুলোতে যতটা কর্মঠ ছিলেন, টিনার বাবা ঠিক ততটাই নেতিয়েছিলেন। অবশেষে ভদ্রলোক কি মনে করে যেন মুখ খুললেন। এই প্রথম সে মেয়ের আনন্দের কথা ভাবলেন। হরমোহনের কাছে হাত জোর করে আকুতি মাখা কণ্ঠে বললেন, আমার মেয়েটারে আপনার ছেলের পাশে জায়গা দিবেন দাদা? একটু শান্তির সাথে পুরুক সে, দিবেন জায়গা? হরমোহন এক কথায় রাজি হয়ে গেলেন। শ্মশানে পাশাপাশি দুজনকে রাখা হলো। এই মধ্যে রাতের দিকেই আলোর গ্রামের আশেপাশের থেকে মানুষ ছুটে এলো। প্রেমের এক অসাধারণ ইতিহাস দেখে নিল দুজন নিজের দু চোখ পড়ে। সবার মুখে মুখে ছড়ালো ভালোবাসা কতটা সুন্দর। অথচ এই ছেলে মেয়েগুলোই যখন ভালোবাসা পাওয়ার জন্য তীব্র প্রতিবাদ করেছে, তখন মানুষ ভালোবাসার মুখে কতগুলো মিছে কালি লেপে কলঙ্কিত করেছে সেই বন্ধন। হায় রে মানুষ, হারানোর পর বোধ হয় সবই সুন্দর মনে হয়। আহাজারিতে ভারী হলো প্রকৃতি। আগুন জ্বলল দুটি দেহে। হা হুতাশ করলো মানুষ। তারপর ভিড় কমলো, আহাজারি কমলো, কেবল কমলো না আগুনের ছাট। হয়তো একটু পর থিতিয়ে আসবে সেই আগুনও, সাথে স্মৃতির পাতায় ঝাপসা হবে প্রেমের এই করুণ পরিণতিটাও। তারপর আবারও ছেলে মেয়ে প্রেমে জড়াবে, বাবা মায়ের মিছে জেদ জাগবে, তারপর অকালে ঝরবে আরও প্রাণ। এভাবেই নিত্য নতুনভাবে পুরনো ঘটনা চলতেই থাকবে। প্রকৃতির কী নিয়ম! আগুন থেকে ওঠা ধোঁয়াগুলো আকাশ ছুঁয়ে দিচ্ছে। দর্শিনী তার পাশে থাকা শুকনো ভেঙে পড়া একটা গাছের ডালে বসল। দৃষ্টান্তের চিঠিটা মেলে ধরল চোখের সামনে।
এই চিঠিটা দর্শিনী কাউকে দেখায়নি, খুব গোপনে সরিয়ে নিয়েছে। তার কেন যেন মনে হয়েছে এই চিঠির যোগ্য ব্যক্তি সেখানে নেই, সে নিজেও হয়তো যোগ্য না। তবুও সে খুলল, দৃষ্টান্তের হৃদয় নিংড়ানো অনুভূতিগুলো ছুঁয়ে দেখার জন্য চোখ রাখলো চিঠির শব্দ কণিকায়। নীল রঙের কলম দিয়ে লেখা, দু চোখ আমার অন্ধ হোক, বন্ধুর পাশে অন্য লোক। কে জানতো জীবনটা গানের লাইন হয়ে রবে। বন্ধুর পাশে অন্য লোক দেখার মতন ভাগ্য নিয়ে আসবো, সেটাও বা কে জানতো। এই বিশাল পৃথিবীতে একা থাকার কি ভীষণ কষ্ট। কাকে জানাবে সে কথা? আমার যে কোথাও কেউ নেই, ছেলেদের কাঁদতে নেই বলে অনুভূতি প্রকাশ করাও বারণ আমাদের। কাকে জানাবো ভেতরে আমার চলে যাচ্ছে। খুব ছোটবেলায় যখন মাকে হারাই, সৎ মায়ের প্রথম চর খেয়েই বুঝেছিলাম জীবন এত সহজ না। কে জানতো জীবন যে এতটা কঠিন। আমার জীবনে প্রথম নারী আমার মা, যাকে হারিয়েছি সেই ছোট্টবেলায়, যখন হারানোর অর্থ জানতাম না। মা হারানোর পর বাবাকেও তো কেমন অপরিচিত মনে হলো। এই পরিত্যক্ত জীবনটা নিয়ে যখন এগিয়ে যাচ্ছিলাম, তখন দ্বিতীয়বারের মতন হারিয়েছে জীবনের প্রথম ভালোবাসাকে। কতই না পাগলামি করেছি সেই ভালোবাসা আঁকড়ে রাখার জন্য, কারণ ততদিনে হারানোর অর্থ আমার খুব ভালো করে জানা হয়ে গিয়েছিল। আটকাতে পারিনি তাকে। রক্তাক্ত হয়ে ফিরেছিলাম, কত রাত ঘুমাইনি, অগোচরে ভিজিয়েছিলাম বালিশ। কেউ জানবে না সে খবর। আমার উদ্দেশ্যবিহীন জীবনে হুট করে দখল করলো আমার তৃণাবতী। আরেকবার ভালোবাসার দহনে ঝাঁপ দিলাম। ভেবেছিলাম এবার আর পুরব না, কিন্তু আমি ভুল। বিশাল এই অপ্রাপ্তির জীবনে আমার যে প্রাপ্তি মিলবে না, সেটা প্রায় ভুলতেই বসেছিলাম। আরেকবার তাই হৃদয়ের ক্ষতটা জাগিয়ে দিয়ে বিদায় দিলাম আমার জীবনের শেষ ভালোবাসাকে। হ্যাঁ, তৃণাবতী আমার শেষ ভালোবাসা, যাকে হারানোর আগেই আমি হারাবার ভয়ে থাকতাম, যাকে হারাবো না বলে নিজের বাবার পায়ে ধরেছি, আকুতি করেছি প্রেমিকার বাবার পা ধরেও। অতঃপর শূন্য থালা নিয়ে ফিরে গেছি আমার শূন্যতা ভরা আঙিনায়। গোটা পৃথিবী আমায় কলঙ্কিত প্রেমিক ভাববে, বলবে যে প্রেমিক আটকে রাখতে জানে না ভালোবাসা। এই কলঙ্ক নিয়ে আদৌ বেঁচে থাকা যায়? তৃণাবতী, শুনেছ, আমি ভীষণ ভালোবাসি তোমায়। এই যে দেখো, নিজের জীবনের চেয়ে বেশি প্রেমিকের অশ্রু নিয়ে প্রেমিকা ভালো থাকতে পারে না, তাই তো চলে যাচ্ছি। ভালো থেকো তৃণাবতী। তৃণাবতী ছাড়া যে আমাকে কেউ ভালোবাসেনি। চিঠি শেষ। দৃষ্টান্তের অনুভূতিগুলো কেমন খড়খড়ে, যার আজ কেউ পায়নি কখনো। দর্শিনী হুট করে কেঁদে উঠল। দৃষ্টান্তের জন্য তার কান্না আসছে, আকাশ পাতাল এক করে কান্না যাকে বলে। ছেলেটার হাহাকার দেখেনি কে? কতটা যন্ত্রণা বসে একজন মানুষ ভালো থাকে। ভালোবাসা এমন কেন? তরতাজা দুটি প্রাণ কেমন ছিনিয়ে নিল। এত নিষ্ঠুর কেন ভালোবাসা? কান্নার এক পর্যায়ে দর্শিনীর হাতের মুঠোয় থাকা ফোনটা বেজে উঠল। অবাক চোখে তাকাতেই মায়ের নামটা জলজল করে উঠল। এত ভোরে মেয়েটা কল দিয়েছে কেন? তড়ি ঘড়ি করে ফোন রিসিভ করতেই ও পাশ থেকে মায়ার উৎফুল্ল কণ্ঠ ভেসে এলো, সই ভালো আছো? দর্শিনী অবাক হলো। অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, এত সকালে যে, কি হয়েছে? আমাকে অপারেশন থিয়েটারে নেওয়া হচ্ছে, আশীর্বাদ করো সই, কিডনির ডোনার পাওয়া গিয়েছে। দর্শিনী হা হয়ে রইল, বিস্মিত কণ্ঠে বলল, আজ তোমার অপারেশন? ডোনার কে জোগাড় করলো? হৈমন্ত ভাই। মায়ের অকপটে স্বীকারোক্তিতে থমকালো দর্শিনী। কিছুক্ষণ মৌন থেকে ক্ষীণ স্বরে বলল, সুস্থ হয়ে ফিরে আসবে। মনে করো তুমি ফিরে আসলে কারো গোটা পৃথিবী জয় করা হবে। অপর পাশের ব্যস্ততা কানে আসতেই ফোনটা কাটল দর্শিনী। ঝিরঝিরি বৃষ্টি পড়ছে। দর্শিনী খেয়াল করলো সে বাদে এখানে আরেকজন উপস্থিত, নিপা বৌদি। সে ফ্যাল করে তাকিয়ে আছে জ্বলন্ত অগ্নিশিখার দিকে। বিড়বিড় করে বলছে, আমি তোমায় রোজ নিয়ম করে ভালোবাসি দৃষ্টান্ত। দর্শিনী হাসল। ভালোবাসার সংজ্ঞা ঠিক কেমন হওয়া উচিত আসলেই তার জানা নেই। কেউ ভালোবাসা না পেয়ে মরছে, কেউ ভালোবাসার জন্য পৃথিবী থেকে পাপ লুকাচ্ছে, আবার কেউ যুগের পর যুগ আস্ত ভালোবাসা পুষে রেখে আরেকজনের সংসার করছে। ভালোবাসা তো বৈচিত্র্যতা, তবুও ভালোবাসা সুন্দর। কিছু তিক্ত অনুভূতি, রিক্ততা নিয়ে সপ্তাহ পেরোলো। মানুষ ব্যস্ত হয়ে গেল নিজ নিজ ব্যস্ততায়, ভুলে গেল শোক। কেবল একজন সেই শোকের নিজের অন্তরস্থলে জিইয়ে রেখেছে। রোজ নিয়ম করে সে সেই সুখে নিমজ্জিত হয়ে অশ্রু বিসর্জন দেয়, বাঁচিয়ে রাখে শোক নিজের আর্তনাতে। ধরিণীর বুকে একটা সময় প্রায় বিষণ্ণ বিকেল, এখন সময়টা প্রায় বিষণ্ণ বিকেল। দর্শিনী স্কুলের চাকরিটাতে জয়েন করেছে, আজ 3 দিন যাবত স্কুলে যাচ্ছে।
সারাটা দিন সেখানেই পার হচ্ছে। আজও যথারীতি স্কুল শেষ হতেই সে বাড়ির দিকে পথ ধরল। খুব ধীরে ধীরে পা চালালো। আর তো কয়েকটা দিন, তারপর তার সমস্ত অপ্রাপ্তিকে পূর্ণতা দিতে তার কোলজুড়ে নতুনের আবির্ভাব ঘটবে। এরপর আর দীর্ঘশ্বাসের পাল্লা তত ভারী হবে না। ভাবতে ভাবতে মুচকি হাসল দর্শিনী। তারও একটা নিজের কেউ হবে, যাকে আঁকড়ে ধরে নির্দ্বিধায় পার করা যাবে বাকি জীবনটা। হুট করে দর্শিনীর মাথায় মায়ার ভাবনা খেলে গেল। সেদিন মেয়েটার অপারেশন হওয়ার কথা ছিল। এরপর তো আর কোনো খোঁজই নেওয়া হলো না মেয়েটার। ভীষণ বোকামি করে ফেলেছে ভেবে আফসোসের শ্বাস ফেলল দর্শিনী। ব্যাগ থেকে নিজের মুঠোফোনটা বের করলো, ডায়াল করলো কাঙ্ক্ষিত নাম্বারটি। দুই একবার রিং হতেই অপর পাশ থেকে ফোনটা রিসিভ হলো। দর্শিনী উৎকণ্ঠিত গলায় জিজ্ঞেস করলো, কেমন আছো মায়া? প্রশ্নের বিপরীতে অপর পাশ থেকে গমগমে পুরুষালী কণ্ঠ ভেসে এলো, দিদি আমি হৈমন্ত, ভালো আছেন? আকস্মিক হৈমন্তের কণ্ঠে থতমত খেলো দর্শিনী। মনের কোনায় জেগে উঠল অনাকাঙ্ক্ষিত ভয়। মায়ের ফোন তো সবসময় মায়াই রিসিভ করে, তবে আজ কেন নয়? মেয়েটার কি তাহলে কোনো বিপদ হলো? ভয়ে দর্শিনীর শরীর থেকে কেন উষ্ণ ভাব বের হচ্ছে যেন। বিন্দু বিন্দু ঘাম উকি দিল গলদেশে। কোনো মতে নিজেকে ধাতস্থ করে মিয়ে যাওয়া স্বরে বলল, আমি ভালো আছি। মায়া কোথায়? সুস্থ আছে তো মেয়েটা? ওর অপারেশন কেমন হলো? সাকসেসফুলি হয়েছে তো? হ্যাঁ, মায়ের অপারেশন ঠিকঠাক হয়েছে, এখনও সুস্থ, ঘুমাচ্ছে। হৈমন্তের উত্তরে শীতল হলো দর্শিনীর মস্তিষ্ক। স্বস্তির শ্বাস ফেলতেই হুট করে বিহুর কথা মনে পড়ল। কেমন আছে ওরা? মেয়েটা তো একটাবারও খোঁজ নিল না। হৈমন্তের কাছে জিজ্ঞেস করবে কি করবে না, ভাবতে ভাবতেই হৈমন্তের কথা ভেসে এলো। দিদি আপনাকে একটা কথা বলার আছে। হ্যাঁ হ্যাঁ বলো না। দর্শিনীর সাথে সাথে জবাব দেওয়ার পর অপর পাশ থেকে পিনপতন নীরবতা। হয়তো ছেলেটা গুছিয়ে নিচ্ছে যা বলবে সেটা। দর্শিনীর সময় দিল তাকে। মিনিট দুয়েক পেরোতেই হৈমন্ত বলল, আমি মায়াকে নিয়ে দেশ ছেড়ে চলে যাব। সামান্য একটা বাক্য, কিন্তু দর্শিনীর কাছে ভীষণ অদ্ভুত শোনালো। বিস্মিত কণ্ঠে সে বলল, কোথায় যাবে? আর কেনই বা চলে যাবে? দিদি আমার পরিবারের সবাই দেশ ছেড়ে অনেক আগেই চলে গেছে। মায়ের পরিবারের কেউ নেই। ওর দিদি মারা যাওয়ার পরই ওর মা মারা গেছে, আর ওর বাবা ওর জন্মের আগেই মারা গেছে। এ শহরে মায়া একা হয়ে যাবে বলেই আমি থেকে গেছি। আর এতদিন সে প্রতিশোধের নেশায় ছিল। আজ এ শহরে তার কিছুই অবশিষ্ট নেই। যার টানে সে থাকবে, তাই আমি ওকে নিয়ে চলে যাব। সুন্দর একটা জীবন দিব ওরে। হৈমন্তের কথা থামলো। বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। দর্শিনীয় গোপনে দীর্ঘশ্বাস ফেলল। ঠিকই তো, মায়ের বয়সই বা কত? এতটুকু বয়সে মেয়েটা জীবনের এত নিষ্ঠুর বাস্তবতা সয়েছে, তাই বা কম কিসে? গোটা একটা জীবনই মেয়েটার পড়ে আছে। দর্শিনী ধীর কণ্ঠে শুধালো, বিহু আর মৈত্র ভাইয়ার কি হবে তাহলে? ওদের জানিয়েছ? ওদের জন্যই তো তাহলে কিছু ব্যবস্থা করতে হবে। দর্শিনীর কথা শুনে বেশ অবাক হলো হৈমন্ত। বিস্মিত হয়ে বলল, বিহঙ্গিনী দেয়ার মৈত্রদা গত পরশুই শহর ছেড়েছেন। মৈত্রদাকে নিয়ে খুব দূরে কোথাও চলে যাবে সে। এই শহরে তার কেউ নেই, কী জন্য পড়ে থাকবে এখানে? সেজন্যই তো চলে গেল। আপনাকে বলেনি? হৈমন্তের কথায় অবাকের মাত্রা ছাড়ল দর্শিনী। কণ্ঠেই আটকে রইল। বিহু শহর ছেড়ে চলে গেছে? কোথায় গেল? দর্শিনীকেও জানালো না। দর্শিনীকে নির্বাক থাকতে দেখে হৈমন্ত আবার প্রশ্ন ছুড়ল, বলেনি আপনাকে? তাই না? দর্শিনী অস্ফুট স্বরে জবাব দিল, না। হয়তো সে অতীত পিছে ফেলে নতুনভাবে জীবন কাটাতে চাচ্ছে। অতীতটা তো তার কাছে কেবল ঘৃণিত, তাই না? দিদি আপনাকে আর একটা কথা বলার ছিল। দর্শিনী যেন বিহুর ঘটনা মানতেই পারল না। কেমন ঘুরে চলে গেল সে। আনমনে বলল, হ্যাঁ বলো। হেমন্ত আবারও নীরব রইল। সময় নিয়ে বলল, এখান থেকে যেহেতু মায়াকে নিয়ে চলেই যাব, তাই এখানে মায়ের সব সম্পর্ক আমি শেষ করে দিয়ে যেতে চাই। আপনার সাথে আর মায়া যেন যোগাযোগ না করে, বা আপনিও যেন না করেন, সেটাই চাইব। হৈমন্তের কথায় ধ্যান ভাঙল দর্শিনীর। ঘোর কেটে গেল হুড়মুড় করে। হৈমন্ত কি বোঝাতে চেয়েছে তার বুঝতে বাকি রইল না। এমন কঠিন মুহূর্তেও দর্শিনীর হাসি এলো। খিলখিল করে হেসে বলল, মায়ের সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যেটা তোমাকে শেষ করতে হবে। তবে তথাকথিতভাবে সমাজের মতে মায়া আমার সতীন।
আর বর্তমানে সতীন সম্পর্কটাও নেই। তাহলে কোন সম্পর্ক ছিন্ন করার কথা বলছো? যতটুকু আছে সম্পর্ক সেটা আত্মার, সে সম্পর্ক তো ছিন্ন করা যায় না। তবে হ্যাঁ, আমি আর কখনোই মায়ের সাথে যোগাযোগ করব না। অতীতকে পিছে ফেলে আমিও চলতে চাই। মায়া আমার অতীতের কালো অধ্যায়, সেটা নিয়ে আমিও হাঁটবো না। তবে ওই শহরে মায়ের একটা সংসার আছে, ছিন্ন করার হলে সেটা ছিন্ন করো। দর্শিনীর হাসি হাসি কথার মাঝেও যে ঠাট্টার একটা করুণ সুর রয়েছে তা বুঝতে বাকি রইল না হেমন্ত। নিজেই লজ্জিত বোধ করল এমন কথা বলার জন্য। নিজের অনুভূতি সামলে নিয়ে স্থির কণ্ঠে বলল, মায়ের এই সংসারের কোনো মূল্য নেই। স্ত্রী থাকা সত্ত্বেও আরেকটা বিয়ের আইন সনাতনী ধর্মাবলম্বীদের আইনে নেই। সেই মতে এই বিয়েটা নিছকই ছেলে খেলা। আমি মায়ের সব পিছুটান পিছে ফেলেই যাব। আমি তবে আশীর্বাদ করলাম, চিরজীবন এমন করে তুমি ভালোবেসে যাও। কথা শেষ করে কলটা কেটে দিল দর্শিনী। তপ্ত শ্বাসে ভারী হলো তার চারপাশ। মায়া মেয়েটাকে না চাইতেও সে কত কথাই বলেছে, অথচ মেয়েটার দোষ নেই। হয়তো মনের গোপনে মায়ের জন্য সে অভিশাপও পুষেছিল, কিন্তু আজ আর কোনো অভিশাপ নেই। মেয়েটাকে আর দেখতে পাবে না ভেবেই বুক ভার হচ্ছে। মায়ের প্রতি অদৃশ্য মায়া জন্মেছিল হয়তো। সম্পর্কগুলো কেমন ঘটে হয়ে গেল। এককালের আত্মা সে বিহুকেও হারিয়ে ফেললো কেমন করে। হারিয়ে গেল কত মানুষ, কত সুন্দর সন্ধ্যা। এখন তো কেবল মন ভার করা বিষাদ আর বিষণ্ণতা। জীবনের রঙ্গমঞ্চে কতই না পর আপন হয়, আপন কেটে হুট করে তারা অদৃশ্যে মিলিয়ে যায়। শুধু থেকে যায় স্মৃতিদের কলরব। প্রকৃতি ধীরে ধীরে আধারে নিমজ্জিত হচ্ছে। দর্শিনী হুট করেই মনে হলো তৃণা আর দৃষ্টান্তকে একটু দেখে যাওয়া যাক। যেমন ভাবনা তেমন কাজ। হাঁটতে হাঁটতে শ্মশানের সামনে এসে পা থামালো দর্শিনী। চোখ দুটো তার বিস্ময়ে বড় হলো। শ্মশানে আগরবাতি মোমবাতি দেখাচ্ছে ছোট বৌদি। পরনে তার লাল টুকটুকি সুতির কাপড়, পায়ে দেখি আলতাও রয়েছে। নুপুরের ঝিম ঝিম শব্দ কেমন গা কাঁপিয়ে দিল। দর্শিনী তাকিয়ে রইল সেদিকে কেবল। নিপা মোমবাতিটা হাত থেকে নামিয়ে বসে পড়ল। কতক্ষণ মাটির মাঝে হাত বুলালো। ক্ষণে ক্ষণে মেয়েটার শরীরও কেঁপে উঠল। মেয়েটা কি কাঁদছে? গুনগুনিয়ে কবিতার তো রটছে কাপা কাপা ভেজা কণ্ঠে। মনের সকল বিষাদ উজাড় করে দিয়ে বলল, কাফনের কাপড় গায়ে মোর প্রেম নিল বিদায়। প্রেমিক মোর বিচ্ছেদ বিরহে পড়িয়া রইল হায়। ওহে প্রেম কি অনল তোমার, মৃত্যু দেও দুহাতে। তবুও কেন মানুষ তোমায় নিয়ে এমন উন্মাদনায় মাতে। ইদানিং গ্রামে কারেন্ট থাকে না। রাত হলে দুনিয়ায় আধার করে বিদায় নেয় এই কৃত্রিম আলো। এই তো এখনো বিদ্যুৎ নেই। মানুষ দু পাখা নিয়ে যার যার উঠানে বসে আছে। দর্শিনীর বাড়ির সবাই উঠোনে বসা। দৃষ্ট পাড়ার ছেলে মেয়েদের সাথে ছুটোছুটি করছে। নিধি বার কয়েক ধমক দিয়ে চুপ করে আছে। সুমন অবশ্য এখনো বাজারে প্রদীপ ওঠানোর মাচার উপর শুয়ে আছে। নিপা বারান্দার উপর জল চৌকিতে বসে আছে। দর্শিনী নিজের বাবার সাথে উঠোনে মাদুর পেতে বসেছে। সরলা রান্নাঘরে টুকটাক কাজ ছেড়ে নিচ্ছে। ওদের অবশ্য হারিকেন ঘরেই জ্বলছে। বাহিরে বেশ জ্যোৎস্নার আলো আছে বিধায় হারিকেন বাহিরে আনা হয়নি। ইদানিং প্রতাপ সাহা বেশ চুপচাপ থাকে, কি যেন মনে মনে ভাবে কেবল। দর্শিনী নিজের বাবাকে বেশ কয়েকদিন খেয়াল করছে। লোকটা কেমন ঝিমিয়ে পড়েছে। হুট করে এমন বদলানোর কারণ কি? আজ যেহেতু বাবা মেয়ে একসাথে বসেছে, তাই সুযোগ বুঝেই দর্শিনী প্রশ্ন ছুড়ল, বাবা তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? প্রতাপ সাহা এখনো ধ্যানে মগ্ন ছিল। মেয়ের কথায় ধ্যানে বিঘ্ন ঘটল। কতক্ষণ মেয়ের দিকে নিষ্পলক তাকিয়ে থেকে বলল, না মা, আমার আবার কিসের চিন্তা? ছেলে মেয়ে বড় হয়ে গেলে বাবা মায়ের চিন্তা ফুরায়। দর্শিনী হাসলো। বাবার ডান হাতটা জড়িয়ে ধরে বলল, তাহলে তুমি এমন চুপচাপ থাকো কেন বাবা? প্রতাপ সাহা মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। সবার দিকে তাকিয়ে গলা পরিষ্কার করে দৃষ্টি আকর্ষণ করে। হুট করে বলে ওঠে, আমার জায়গা জমি আমি তোমাদের মাঝে ভাগ করে দিতে চাই। জায়গা জমির অর্ধেক ভাগ আমার দুই ছেলে পাবে, আর অর্ধেকটা আমি আমার মেয়ের ঘরের নাতিকে উপহার দিয়ে দিতে চাই। এই নিস্তব্ধ পরিবেশে প্রতাপ সাহার কথা যেন বেশ গভীর শোনালো। হুট করে এমন একটা প্রস্তাব যেন কেউ আশা করেনি। সে যেই না দর্শিনী কিছু বলতে যাবে, তখনই হুড়মুড় করে তাদের বাড়ির উঠোনে মৃত্যুঞ্জয় হাজির হয়। কেমন উস্কো খুস্কো লাগছে লোকটাকে। মৃত্যুঞ্জয় বাড়িতে ঢুকতেই সবার দিকে একবার তাকালো। প্রতাপ সাহা অবাক কণ্ঠে বলল, শহরে না গিয়েছিলে? কখন আসলে বাবা?
এই তো একটু আগে। দর্শিনী মৃত্যুঞ্জয়ের দিকে তাকিয়ে রইল। লোকটাকে কেমন উদ্ভট লাগছে। কিছু কি হলো? দর্শিনীর দিকে তাকিয়ে হুট করে মৃত্যুঞ্জয় বলল, আগামীকাল বিকেল আমার ফ্লাইট দর্শিনী। দর্শিনী এমন একটা কথা যেন এখনই আশা করেনি। হুট করে মৃত্যুঞ্জয় খবরটাই দিতে এলো। দর্শিনীর হাসি এলো, তাচ্ছিল্যের হাসি। প্রথম সে সবার কাছে প্রিয় দর্শিনী থাকে, কিন্তু যখন তাকে ছেড়ে যাওয়ার সময় হয় মানুষের, তখন প্রিয় দর্শিনী থেকে কেবল দর্শিনী হয়ে যায়। কি অদ্ভুত! ছেড়ে যদি যেতে হয় তবে জীবনে আসার কি দরকার? দক্ষিণা বাতাসে বাতাবি লেবুর ঘ্রাণ ভেসে আসে। রাতের বৈরী বাতাসে টিনের চালে এক নাগারে ডাকতে থাকা কানাকুয়া, অকল্যাণের সুর। তবে কি আরেকটা বিচ্ছেদের গল্প লিখল এই রজনী? আজ রাতটা একটু বেশি নীরব, পানসে বিষণ্ণতায় পরিপূর্ণ। প্রকৃতিতে শরীর শীতল কড়া বাতাস থাকলেও মনেও বিষাদের উষ্ণতা বিরাজমান। দূর হতে ভাটিয়ালি গান ভেসে আসছে। নন্দন জেঠু হয়তো গান ধরেছে। কি মধুর সুর তার, গলায় কি টান! বিষাদ মাখো মাখো করার জন্য একদম সঠিক সুর। মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে। দর্শিনী চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে শুনছে। এমন মনোমুগ্ধকর কণ্ঠ না শুনে পারা যায়? যায় না তো। নন্দন জেঠু একজন ভবঘুরে মানুষ। ঘর সংসার বলতে কিছুই নেই। ছোটবেলায় নাকি সে কোন মেয়ের অসম্ভব রকমের ভালোবাসত। অতপর মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়ায় পরই ভবঘরে হন নন্দন জেঠু। তার গল্প গ্রামের প্রতিটা কোণে জানে। ভালোবাসার কি নিদর্শন, কি সৌন্দর্য! বাতাসের তালে মাঝে মাঝে গানের সুরের স্রোত কেটে যাচ্ছে, তবুও নির্জন রজনী হওয়ায় তত অসহ্য শোনা যাচ্ছে না। দর্শিনীর মনে হলো বর্তমানে জেঠুর গাওয়া গানটা যেন তার জীবনকে নির্দেশ করছে। গানের লাইনগুলো যেন এক একজনের জীবনের প্রতিচ্ছবি। এই যে যাই হোক, জীবন নামের বিধ্বস্ততা তৈরি নিয়ে এই এই বিশাল বেঁচে থাকার সমুদ্র পাড়ি জমাতে হবে। হঠাৎ ঝড়ে তরি নড়বড়ে হবে। রৌদ্র তপ্ত দুপুর শরীর তরির উপর পড়লে শরীর জ্বলে যাওয়ার উপক্রম হবে। তবুও জীবন তরি বাইতেই হবে। এছাড়া যেন পথ নেই, উপায় নেই। দর্শিনীর ভাবনার ছেদ পড়ল বাহুতে। একটা শক্তপোক্ত হাতের আভাস পেতেই, এত রাতে তো কেউ জেগে থাকার কথা না, তাহলে কে বাহুতে হাত রাখলো? চমকে উঠল দর্শিনী। ঘাটটা একটু ডান দিকে নিতে বাবার হাস্যোজ্জ্বল মুখ নজরে এলো। বাবার মিষ্টি হাসির বিনিময়ে হাসি ফিরিয়ে দেয় দর্শিনী। প্রতাপ সাহা মেয়ের পাশে এসে বসে। মধ্য রজনী, বাবার উপর ঝকঝকে চাঁদ। বাবা মেয়ে একসাথে মাচার উপর বসে আছে। এর চেয়ে সুন্দর দৃশ্য পৃথিবীতে বোধহয় আর একটিও নেই। নন্দন জেঠুর গানের সুর বদলালো, কথা বদলালো। এবার গান ধরেছে, আমার সারা দেহ খেয়েও গো মাটি, চোখ দুটি মোর খেও না, আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না গো মিটবে না, তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না। বাবা মেয়ের নিস্তব্ধতার মাঝে গানের সুরগুলো যেন ঝংকার তুলেছে। প্রতাপ সাহা কতক্ষণ নীরব থেকে মেয়ের পানে তাকায়, বাচ্চাদের মতো ডাক দেয়, মা। দর্শিনী হঠাৎ এহেন ডাকে চমকে যায়। মনে হলো তারই সন্তান তাকে ডাকছে। কি অদ্ভুত! ছোটবেলায় তারা সন্তানের মা বাবা থাকে। সন্তান বড় হওয়ার সাথে সাথে সেই বাবা মায়ের অভিভাবক হয়ে ওঠে সন্তান। বাবা মা নিজেদের সন্তানের মাঝে নিজেদের বাবা মেয়ের প্রতিচ্ছবি খুঁজে পায়। দর্শিনী বাবার এমন আদরে ডাকে মিষ্টি হাসে, নরম কণ্ঠে শুধালো, কি বাবা? প্রতাপ সাহা মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। ভাব এমন যে বুকের সবটুকু স্নেহ সে ঢেলে দেবে মেয়ের তরে। বার কয়েক আদরে হাত বুলিয়ে মোলায়েম কণ্ঠে বলল, মা, মৃত্যুঞ্জয় তো চলে যাবে, তোমার কি কিছু বলার নেই? হঠাৎ মৃত্যুঞ্জয়ের কথা উঠতেই বুক ভার হলো দর্শিনীর। হুট করে মন খারাপের মেঘগুলো হাজারি করে উঠল বক্ষ মাঝে। তার শূন্য শূন্য লাগলো চারপাশ। এমনটা কেন হচ্ছে? এমন হওয়ার কথা তো ছিল না। রাত 10টার দিকে হুড়মুড় করে এসে মৃত্যুঞ্জয় তার চলে যাওয়ার বাণী দর্শিনীকে শুনিয়েই আবার চলে গেল নিজ পথে। সে বেছে বেছে দর্শিনীকে কেন চলে যাওয়ার বার্তা শোনালো? তবে কি সে চায় দর্শিনী তাকে আগলে রাখুক নিজের সাথে? হয়তো চায়।
তাই তো আকার ইঙ্গিতে প্রকাশ করলো সেটা। মেয়েকে ভাবনার রাজ্যে ডুব মেরে যেতে দেখে হাসলেন প্রতাপ সাহা। মেয়ের পানে তাকিয়ে গলা খাকাই দিয়ে মেয়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালালো। তার কাজে সে সক্ষমও হলো। দর্শিনীর ধ্যান ভাঙল, খানিক থতমত খেল। প্রতাপ সাহা মেয়ের থতমত ভাব কাটাতেই বললেন, ওরা তো ভোরের দিকে বের হয়ে যাবে, বিদায় জানাতে যাবে না? আবার কিন্তু বছর ঘুরলে মৃত্যুঞ্জয় আসবে। ভাবতে পারছো বছর খানিক দেখা হবে না তোমাদের? মানতে পারছো এ সত্য? দর্শিনী হাসল। বাবা যে তার ভিতরের অনুভূতি বের করার চেষ্টা চালাচ্ছে তা বুঝতে বাকি রইল না দর্শিনী। বাবার কাঁধে মাথা রেখে আকাশ পানে দৃষ্টি নিবদ্ধ করল। তপ্ত এক শ্বাস ফেলে বলল, জীবনে সত্যি মানতে পেরেছি বলে আজও টিকে আছি বাবা। আমার আবার তেমন কষ্ট হয় না সত্যি মানতে। আর যার চলে যাওয়ার কথা সে তো চলে যাবেই বাবা। সবাই কি আর থাকে জীবনে? প্রতাপ সাহা জানেন তার মেয়ের বাস্তবিক জ্ঞান এতটাই প্রখর যে আঁচড় কাটবে যে কারো হৃদয়। কিন্তু মেয়েটা বরাবরই কল্পনার জগতে ভাসতে ভালোবাসে। আজ তার মিছে শৌখিনতা নেই। নিজে জীবনের প্রতি উপচে পড়া উচ্ছ্বাসও নেই। বেঁচে থাকতে হবে বলেই হয়তো বেঁচে আছে। দীর্ঘশ্বাসের পাল্লা ভারী হলো। হু হু করে রাতের বিষণ্ণতা বাড়ল। গোমট রূপ ধারণ করল প্রকৃতি। তবুও প্রতাপ সাহা মিগে গেলেন না। মেয়ের দিকে তাকিয়ে ম্লান কণ্ঠে বললেন, মা, মাঝে মাঝে নিজের ভালোর জন্য কিছু মানুষকে আটকে রাখতে হয়। নিজের জীবনের প্রতি নিজের এমন নিষ্ঠুরতা যে সাজে না। আর মানুষ কখনো একা বাঁচতে পারে না। দুঃখ পাবো এ ভয়ে যদি কাউকে আঁকড়ে না ধরো, তবে দিন শেষে তোমার প্রিয় একাকিত্বই হবে তোমার মৃত্যুর কারণ। জীবন তো খুব সুখ দুঃখের রঙ্গমঞ্চ। সুখটাকে যদি উপভোগ করতে পারো, তবে দুঃখে তোমার কেন এত অনীহা? আর দুঃখেই বা কেন এত নিমজ্জিত হবে? সে সুখকে আঁকড়ে ধরবে না, যে সুখকে আঁকড়ে ধরবে না। দুটোকেই নিয়ে পথ চলতে হবে। আর হ্যাঁ, অবশ্যই দিন শেষে সবারই নিজের একটা মানুষ লাগে। প্রিয় দর্শিনী থেকে দর্শিনী বানানো মানুষগুলোকে আদৌ নিজের ভাবা যায় বাবা? তুমি এতটাও অবুঝ না মা যে মৃত্যুঞ্জয়ের অনুভূতি বুঝবে না বা অভিমান আবদার বুঝবে না। মানুষের অনুভূতিকে মূল্য দিতে হয় সময় থাকতে। ফুরিয়ে গেলে হাহাকার বাড়বে, তাছাড়া আর কিছুই না। বাবা বিচক্ষণ মানুষ, আর মৃত্যুঞ্জয়ের উন্মুক্ত অনুভূতি সবারই চোখে পড়ছে। বাবাও যে সেই সবার দলে তা নিঃসন্দেহে বলা যায়। দর্শিনী বাবার ডান হাতের ওপর নিজের হাত রাখলো, বিনীত স্বরে বলল, সবার অনুভূতি ফুরায় না বাবা। এই যে প্রতি রাতে গান গাও নন্দন জেঠুর তো কখনো অনুভূতি ফুরালো না। 20 বছরের কিশোর নন্দন জেঠু প্রেমে পড়েছিল। আজ তার বয়স 65, এপার ওপার। এই এক বিন্দু তো প্রেম কমেনি, বরং দিনে দিনে তা বাড়ছে দ্বিগুণ আকারে। এখনো নন্দন জেঠু ললিতা মাসির সাথে কথা বলে। চুলে পাক ধরা ললিতা মাসির সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হয়ে পাশে আছে। কই, তাদের অনুভূতির তো নড়চড় হয়নি। মানুষটা সঠিক হলে অনুভূতিরা তো বদলায় না বাবা। আমি সঠিক হলে মৃত্যুঞ্জয়ের অনুভূতিও বদলাবে না, আশা রাখা যায়। মৃত্যুঞ্জয় চলে যাচ্ছে মানে এই না যে সে আর ফিরবে না। সব চলে যাওয়ার মানে তো বিচ্ছেদ না বাবা। আমিও দেখি আমি ললিতা মাসির মতন শেষ বয়সের বন্ধু পাই কিনা। কিছু দূরত্ব ভালো যদি সে দূরত্ব মানুষকে কাছে আনে। তবে যাই হোক, তোমার গোপন পরীক্ষায় যেন সর্বোচ্চ নাম্বার নিয়ে উত্তীর্ণ হয় মৃত্যুঞ্জয়, আমি সেই প্রার্থনাই করব। প্রতাপ সাহার কথা থামে। প্রকৃতির নীরবতা আরও বাড়ে। অনেক রাত পর্যন্ত বাবা মেয়ে বসে থাকে একসাথে। দূর হতে কখনো নন্দন জেঠুর গান ভেসে আসে, কখনো বাহুর হুহু কান্না। জেঠুর কান্নার সাথে তাল মিলিয়ে কিঞ্চিত শোক দর্শিনীও পালন করে। দু ফোঁটা অশ্রু ঝরে। কার জন্য যেন বিশাল শূন্যতা অনুভব হয় হৃদয়ের কোণে। কখনো দৃষ্টান্তের সাথে কাটানো শৈশব মনে পড়ে, কখনো বা ছোট্ট ট্রিনার মেলায় করা আবদারের কথা মনে পড়ে, কখনো বৌদির স্নেহ মনে পড়ে, কখনো নিপা বৌদির গোপন বিরহের কথা মনে পড়ে, কখনো বা পৃথিবীর সবচেয়ে অসহায় নারী মোহনার কথা মনে পড়ে। মানুষটা ভালো আছে তো? জীবনের স্মৃতির পাতায় অনেক মানুষেরই মুখই ভেসে ওঠে, কেবল ভেসে আসে না বিপ্রদীপের প্রতিচ্ছবি। তবে কি লোকটাকে সে ভুলে গেল? কি অদ্ভুত! অথচ তাদের প্রেমের বিয়ে ছিল। এত তাড়াতাড়ি ভুলল কিভাবে সে মানুষটাকে? দর্শিনীর নিজেরই ভীষণ অবাক লাগে নিজের এমন বদলে। সবাই মনে করে দীর্ঘশ্বাসের পাল্লায় যখন চোখ বন্ধ করে
তখন চোখের পাতায় ভেসে ওঠে ভিনদেশি মানবটা। যত্ন নেওয়ার মানুষগুলো কি অদ্ভুত, তাদের মধ্যে তো কোনো সম্পর্ক নেই, তবে মনে পড়ল কেন মানুষটাকে। ভোরের পাখিদের শোরগোল শোনা গেল, সাথে কিঞ্চিত ঠান্ডা বাতাসের ঝিলিক। চোখে রোদ পড়তেই ঘুম ভেঙে যায় দর্শিনীর। রোদের উত্তাপ দেখেই বোঝা যায় বেলা বোধহয় বেশ হয়েছে। আর মোড়া ভাঙতেই দর্শিনীর মনে পড়ল আজ মৃত্যুঞ্জয়ের চলে যাওয়ার কথা। মৃত্যুঞ্জয়ের কথা মনে পড়তেই মন খারাপের বিজ্ঞাপনে উত্তাল পাতাল হলো হৃদয় মন্দির। ঘড়ির কাঁটায় দৃষ্টি দিতেই দেখে 7টা বাজছে। আজ শুক্রবার, ছুটির দিন, বিধায় ব্যস্ততা নেই। আর তাছাড়া কাল রাতে অনেক দেরি করে ঘুমাতে এসেছে বলে আজ ঘুম ভাঙতে দেরি হয়েছে। তবে তত দেরিও না। বিছানা থেকে নেমে দাঁড়াতেই তার নরম কোমল পা দুটোকে ছুঁয়ে দিল কোমল রোদ। মনটা কিছুটা শান্ত হলো তার। মৃত্যুঞ্জয়রা চলে গেছেন না, এখনো আছেন, এটা ভাবতে ভাবতে 5 মিনিট কাটিয়ে দিল ক্ষীণ ভাবনায়। শরীর ঝাড়া দিয়ে অলসতা কাটিয়ে ফেলল। বাবা বলেছিল শেষবার মৃত্যুঞ্জয়কে দেখতে যাওয়া কি উচিত কাজ হবে? সে তাহলে মৃত্যুঞ্জয়ের পিছুটান হয়ে রবে না, কারো পিছুটান হওয়া উচিত আদৌ? ভাবনায় মত্ত হয়েই হাত মুখ ধুয়ে এলো। ততক্ষণে 7:30 বেজে গেছে। গামছা দিয়ে মুখ মুছতে মুছতে তার দৃষ্টি পড়ল টেবিলের উপর। তার পছন্দের নোবেল টেবিলের উপর চকচক করছে। সে তো কিনেনি এটা, তাহলে বাবা আনলো? আর অপেক্ষা না করে নোবেলটা ছুঁয়ে দেখলো দর্শিনী। তাড়াহুড়া করে গিয়ে নোবেলটা থেকে হলুদ একটা চিরকুট পড়ল। দর্শিনী অবাক হলো, বাবা তো চিরকুট দিবে না, আর এ নোবেল গ্রামের লাইব্রেরিতেও নেই। তবে চিরকুটির ভাঁজ খুলতে নীল কালির উজ্জ্বল অক্ষরগুলো ভেসে উঠল। সেখানে লেখা, আমি মুখ থুবড়ে পড়ার আগেই চোখ লুকিয়ে পালাচ্ছি প্রিয়দর্শিনী। আর যাই হোক, আপনার চোখের তাচ্ছিল্য আমাকে ভালো থাকতে দিবে না যে। কখনো চক্ষু লজ্জা লুকাতে পারলে ফিরে আসব। থাকবেন তো আমার অপেক্ষায়? মৃত্যুঞ্জয়। বইখানা তবে মৃত্যুঞ্জয় দিয়েছে। আর এই চিরকুটের মাধ্যমে সে কি বোঝাতে চাইল? তবে কি সেদিন দর্শিনীর বলা কথাটা সে শুনতে পেয়েছিল? তার মুখ থুবড়ে পড়া বাকি, এটা শুনেছিল সে। তবে এত হাস্যোজ্জ্বল কিভাবে মানুষটা? খারাপ লাগায় ছেয়ে গেলে দর্শিনীর মন বাকিচা। শেষবার অন্তত মানুষটাকে ভুল বুঝে চলে যেতে দেওয়া যাবে না। মানুষটা খারাপ লাগা নিয়ে থাকবে, এটা আদৌ মানা যায় না। দর্শিনী দ্রুতই উঠানে নামলো। তাকে উঠানে নামতে দেখে সরলা রান্নাঘর থেকে হাঁক ছেড়ে চিন্তিত সরে বলল, প্রিয়, তোর বাবাকে দেখেছিস? কাল রাত থেকে মানুষটাকে দেখছি না, কোথায় গেল সে? মায়ের কথা অবাক হলো দর্শিনী। বাবা তো অনেক রাত অবধি তার সাথেই ছিল, তারপর সে ঘরে চলে যায়। বাবা তখনও বসেছিলেন উঠোনে। এরপর কি আর বাবা ঘরে যাননি? কোথায় গেল মানুষটা? সারাদিন কোথায় রইল? অথয়ে জলে পড়ল দর্শিনী। কার খোঁজে যাবে এখন? বাবা না মৃত্যুঞ্জয়? আর মৃত্যুঞ্জয় এতক্ষণ অবধি আছে না চলে গেছে? হাজারখানিক প্রশ্ন নিয়ে পা বাড়ালো পথের ধারে। গ্রামের পথে ব্যস্ত পদাচরণ মানুষের। দর্শিনী হাঁটতে হাঁটতে বেশ খানিকটা পথ পাড়ি জমালো। উদ্দেশ্য মৃত্যুঞ্জয়দের বাড়ি। মৃত্যুঞ্জয়ের বাড়ির কাছাকাছি আসতেই তার সামনে শাঁসা করে ছুটে গেল কতগুলো গাড়ি। গাড়ির গতি তত বাড়ন্ত না থাকায় সাদা চকচকে শার্ট পরা মৃত্যুঞ্জয়কে দেখতে অসুবিধা হলো না তার। লোকটার চোখ টলমল করছে। কাঁদছে কি সে? দর্শিনী বিরহ কোনো মানুষ কাঁদে। দর্শিনী গলা উঁচিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করলো, থেকে যান ভিনদেশি সাহেব, কিন্তু তার বলা হলো না। চোখের পলকে খুব দূরে চলে গেল গাড়িগুলো। ধীরে ধীরে মিলিয়ে গেল গন্তব্যে। যতটা দূরে গেলে আর ছোঁয়া যায় না, ঠিক ততটা দূরে। খুব গোপনে দর্শিনীর চোখ থেকেও 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। কেউ দেখার আগেই গালের সাথে খুব যত্নে মিশিয়ে ফেলল এই অশ্রুবিন্দু। কিছু অনুভূতি গোপনে থাক। দর্শিনীর চারপাশে নেমে এলো শূন্যতা। সকালটা ভীষণ একলা মনে হলো। চিরচেনা সেই পুকুর পাড়ের নিবিড় সিঁড়িটায় বসে থেকে নিস্তব্ধ সকালটা পার করলো। দুপুরটা কেমন হৃদয় ছাড় করে খেলো। পুরো গ্রাম যেন মৃত্যুঞ্জয়বিহীন একা ঠেকলো দর্শিনীর কাছে। চারপাশে যেন ধু ধু মরুভূমি। হাসলো দর্শিনী, যেন মানুষটা তার বিরহে কেঁদেছে। সেই মানুষটাকে হাতছাড়া করা জীবনের সবচেয়ে বড় বোকামি বোধ হলো। কিন্তু কিছু বোকামি শোধরাবার সুযোগ থাকে না।
শ্যাওলা সবুজ পুকুর পাড়ের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বিভস হয়ে দর্শিনী বলল, ভিনদেশি সাহেব, আমার বিরহে আপনি কেঁদেছেন। আপনার বিরহে আমার মনের রাজ্যে উদযাপিত হবে আজ থেকে ভীষণ সুখ। একজন নারীর জন্য কোনো পুরুষ কান্না করলে সে নারী ভাগ্যবতী। আজ থেকে না হয় এত ভাগ্যবতী হয়েছি বলে রোজ আপনার জন্য আমি কাঁদব। কেউ জানবে না আমিও শেষ বয়সের জন্য একটা বন্ধু পেয়েছি। আপনি এলে আমার অপেক্ষারা চিরনির্বাসনে যাবে। পুকুরের জল টলমল করে উঠল। একটা গোটা বিষণ্ণ দিন জানল মানুষেরাও মানুষ হারায়। সারাটা দিন এক ধ্যানে কাটিয়ে কাটিয়ে সন্ধ্যা নামতেই দর্শিনী পা বাড়ালো বাড়ির দিকে। বাড়ির কাছাকাছি আসতেই মনে হলো বাবাকে তো সে খুঁজল না, তবে এতক্ষণে হয়তো বাবা চলেও এসেছে। ভাবতে ভাবতে বাড়ির কাছে এসে পা থেমে গেল তার। বাড়ি থেকে এত হইচই ভেসে আসছে কেন? একটা সাদা গাড়িও দেখা যাচ্ছে। মৃত্যুঞ্জয় তো এমন একটা গাড়িতেই ছিল, তবে কি মৃত্যুঞ্জয় যায়নি? হইচই আনন্দে ডুবে আছে বাড়ি, অথচ দর্শিনীর বুক কাঁপছে। অনবরত অনাকাঙ্ক্ষিত কোনো আন্দোলনের আভাস পাচ্ছে ভেবে উচ্ছ্বাদিত হয়ে উঠেছে হৃদয়। এত আনন্দ তার ভাগ্যে থাকতে পারে ভাবতেই শিউরে উঠেছে শরীরের প্রতিটি লোমকূপ। ধীর গতিতে বুকের অস্বাভাবিক কম্পন সাথে নিয়ে বাড়ির উঠানে পা রাখতেই শরীর শিরশির করে আনন্দের স্রোত বয়ে গেল। সকালের টলমলো চক্ষু যুগল নিয়ে শুভ্র রাঙা শার্ট পরিহিত যে পুরুষটা দর্শিনীকে চির অপেক্ষায় রেখে বিদায় নিচ্ছিল, সে মানুষটাই উঠোনের এক কোণে বসে কি ব্যাপার নিয়ে যেন হেসে যাচ্ছে। পৃথিবীতে এরকম অস্বাভাবিক সুন্দর দৃশ্য বোধ হয় দুটো নেই। দর্শিনী অপলক সেখানে তাকিয়ে রইল। কোনো ক্লান্তি নেই, অবসাদ নেই। এই দৃশ্য দেখার তৃষ্ণা যেন তার মিটবে না। উপস্থিত আনন্দে ভাটা পড়ল দর্শিনীর পদাচরণে। প্রতিটি উৎসুক দৃষ্টি নিবদ্ধ হলো দর্শিনীর পানে। দর্শিনী চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখল। উঠোনের মাঝে অবস্থানরত আরেকটি দৃশ্য দেখে দর্শিনীর চোখ সপ্তম আকাশে চলে গেল। দর্শিনীর বাবা আর মৃত্যুঞ্জয়ের বাবা দুজন দুজনকে জড়াজড়ি করে বসে আছে। এমন কিছু যে ঘটতে পারে সেটা ভাবনার বাহিরে ছিল। প্রতাপ সাহা মেয়েকে দেখে একটা উচ্ছ্বাস মাখা হাসি দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মেয়েটাকে কেমন ক্লান্ত দেখাচ্ছে। নিশ্চিত আজ ভীষণ শোক পালন করছে মেয়েটা। মুখটা শুকিয়ে এতটুকু হয়ে আছে। তবে মাঝে মাঝে নিজের মনের অনুভূতি বোঝার জন্য কিঞ্চিৎ শোক পালন করা মানানসই কিংবা উচিত। শোক যদি মনের রোগ দূর করে তবে শোকই শ্রেয়। ঠিক এমন সময়টায় দর্শিনী কেমন প্রতিক্রিয়া জানানো উচিত সে বুঝতে পারছে না। অতি খুশিতে কাঁদবে নাকি এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে অবাক হবে। জীবনের এ পর্যায়ে এসে নিজেকে কেমন অনুভূতি শূন্য লাগছে। তবে এমন একটা দৃশ্য দেখার পর মনে হচ্ছে বেঁচে থাকার মোটেও বৃথা হয়নি। মরে গেলে কি এত সুখ দেখার ভাগ্য হতো? প্রতাপ সাহা নিজের বাঁ হাত দিয়ে মেয়ের হাত আঁকড়ে ধরল। দর্শিনী ফ্যাল ফ্যাল চোখে বাবার পানে চাইল। দর্শিনীর চোখ হয়তো কি প্রশ্ন করছে তা বুঝতে অসুবিধা হয় না বাবার। তাই তো মেয়ের দিকে তাকিয়ে মিষ্টি হাসি উপহার দিয়ে ক্ষীণ স্বরে বলল, মা দেখো, আমার শৈশবের বন্ধুত্ব ভুলেনি। দিন শেষে সে আমার দ্বারেই ফিরেছে মা। বাবার কথা বোধগম্য হয় না দর্শিনীর। ভ্রু কুঁচকে গেল তাই আপনা আপনি। অবাক কণ্ঠে বলল, তোমার বন্ধু? কে তোমার বন্ধু? কেন ওই যে লাট সাহেব সেজে পায়ের উপর পা রেখে বসে থাকা বিষ্ণু যশ সাহা লোকটা আমার বন্ধু। আমার ছোটবেলার বন্ধুর সাথে তোলা সাদা কালো ছবিটা দেখে তো অনেক হাসতে মনে নেই? সেই ছোট্ট প্যান্ট পরা ছেলেটাই এই আতপাকা চুলের বুড়ো বিষ্ণু যশই আমার বন্ধু। বাবা রকপটের স্বীকারোক্তিতে দর্শিনীর অবাক মাত্রা আকাশ ছুঁয়ে যায়। মৃত্যুঞ্জয়ের বাবা কিনা তার বাবার বন্ধু, অথচ সে টেরই পায়নি। দর্শিনীর এমন থম মারা অবস্থা দেখে মৃত্যুঞ্জয়ের মা দেবশ্রী হেসে উঠলেন। দর্শিনীর কাছে এসে আদরে হাত মাথায় বুলিয়ে বললেন, অবাক হলে নাকি মা? অবশ্য অবাক হওয়ারই কথা। তাদের তো এত বছর বন্ধুত্ব বিচ্ছেদ চলছিল। প্রেমের বিচ্ছেদের শোক পালন হয় মা, সবাইও সেটা আগ্রহ নিয়ে শোনে জানে, কিন্তু বন্ধুত্ব বিচ্ছেদের শোক ঘটা করে পালিত হয় না। তত মজা নেই বলে মানুষও তা প্রচার করে না, তাই হয়তো জানোনি। তবে আগে তুমি ভেতরে আসো। সারাটা দিন কোথায় ছিলে শুনি? সেই সকাল থেকে তোমার অপেক্ষায় তোমার বাড়িতে বসে আছি। সারাদিন না খেয়ে আমাদের ছোট খেলার সাথীকে কষ্ট দিলে আমরা কিন্তু সেটা বরখাস্ত করব না। চলো ভেতরে। কথা বলতে বলতে দর্শিনীকে ভদ্রমহিলা টেনে নিয়ে গেল উঠোনে।
কাঠের খাড়ে চেয়ারটাতে বসিয়ে খুব যত্ন করে দর্শিনীর মুখমণ্ডলটা মুছিয়ে দিল। কার্তিক মাস প্রায় শেষের দিকে। এখন থেকে গ্রামে বেশ শীত পড়া শুরু করেছে। এই যে বিকেল হলেই কেমন বরফের রাজ্যে পরিণত হয় পুরো গ্রাম। তখন টুকরো টুকরো শীতে গ্রামটাকে কত আদুরে লাগে। সরলা দু চোখ মেলে দেখলেন দেবশ্রীর এমন কোমল আদর। মা হিসেবে যতটুকু দায়িত্ব তার ছিটে ফোটাও নিজের মধ্যে নেই। ভাবতেই খারাপ লাগায় ছেয়ে গেল তার মন আকাশ। সন্তানদের অসময়ে সে খুব কঠোর হয়ে যায়। যেমন দর্শিনীর যখন তাকে প্রয়োজন ছিল তখন দর্শিনীর প্রতি উদাস ছিল সে, আবার তার বড় ছেলের এখন থেকে প্রয়োজন, অথচ সে বড় ছেলের প্রতি উদাস, নাতিটার প্রতি অবিচার করেছে। কেবল সেদিন দর্শিনীর কঠোর কথার কবলে পড়ে নাতিটাকে দুধ ডিম খেতে দেয়। মা হিসেবে সে ব্যর্থ, মানুষ হিসেবে সে প্রচুর স্বার্থপর। মায়েরা তো এমন হয় না। নিজের কৃতকর্মের কথা ভাবতেই আফসোসের শ্বাস বের হয়ে এলো গোপনে। দর্শিনী কাঠের চেয়ারটাতে বসে এক পলক তাকায় মৃত্যুঞ্জয়ের পানে। মানুষটা তার দিকেই তাকিয়ে আছে। দৃষ্টির সাথে দৃষ্টি মিলতেই চোখ সরিয়ে নেয় সে। বাবার দিকে তাকিয়ে স্মিত কণ্ঠে বলে, বাবা, একটু খুলে বলবে সবটা? ওনাদের তো চলে যাওয়ার কথা ছিল, আর তুমি বা কাল রাতে কোথায় ছিলে? ওরা চলে না গিয়ে ফিরে এলো কেন? তোমার বন্ধুত্ব বিচ্ছেদের সমাপ্তি হলো কিভাবে? আবার বন্ধুত্ব বিচ্ছেদ বা হয়েছিল কেন? একটু খোলাসা করবে প্লিজ। প্রতাপ সাহা মেয়ের পাশের চেয়ারে এসে বসলো। ছোট একটা শ্বাস ফেলে বলল, ছোটবেলা থেকে আমাদের দুজনের গলায় গলায় ভাব ছিল। ওর বাড়িতে আমি যেতাম, আমার বাড়িতেও। আমাদের দুই পরিবারের মাঝেও বেশ সখ্যতা ছিল। অতঃপর সেই সখ্যতাকে পাকাপোক্ত করার জন্য তোমার ছোট কাকার সাথে মৃত্যুঞ্জয়ের ছোট পিসির বিয়ে ঠিক হয়। কথাবার্তা একেবারে পাকাপোক্ত হয় দুজনের মত নিয়ে। কিন্তু বিয়ের আগের দিনই অঘটন ঘটে যায়। প্রতাপ সাহা কথা থামাতেই পরিবেশ উত্তেজনা ছেয়ে যায়। সকলের কৌতূহল দৃষ্টি তার দিকে নিবদ্ধ। পরে কি হয়েছে জানার জন্য প্রতিটা প্রাণ ব্যাকুল হয়ে ওঠে। দর্শিনী কৌতূহল দাওয়াতে না পেরে বলে ওঠে, পরে কি হয়েছে বাবা, বলো না। প্রতাপ সাহা বন্ধুর মুখ পানে চায়। অতীতের এই স্মৃতিটা খুব ভয়াবহ ছিল। বন্ধুর সাথে বিচ্ছেদের সূত্রপাত যে এখানে। বিষ্ণুযশ হয়তো বুঝতে পারল বন্ধুর মনের খবর, তাই বিশ্বাসের হাত বাড়িয়ে দিল বন্ধুর কাঁধে। চোখ দিয়ে ভরসা দিল, আমি আছি। প্রতাপ সাহা বড় এক শ্বাস ফেলল। এ বয়সে এসে আবার বন্ধুর বিশ্বস্ত হাত পাবে ভাবতেই পারিনি সে। অতঃপর মুচকি হাসি দিয়ে বলল, তারপর তোমার ছোট কাকা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। সে সময় এমন ঘটনা বিরল ছিল। আর একটা মেয়ের বিয়ের আগের দিন বিয়ে ভাঙাটা যে কতটা ভয়ঙ্কর ছিল তখন আমি বলে বোঝাতে পারবো না। পুরো গ্রামে ছড়িয়ে গেল নোলকের মানে মৃত্যুঞ্জয়ের পিসির বিয়ের ভাঙার খবর। হইচই হা হুতাশ, কুসংস্কারের বেড়াজালে পিষে গেল মেয়েটার হাসি। ঘরবন্দি হয়ে নির্বাসনে গেল সে। নিজের ছোট বোনের এমন অসহায়ত্ব মানতে পারেনি তার ভাই, তার পরিবার। শুরু হয় রেষারেষি। দুই পরিবারের সখ্যতার ভাঙন ধরে, সাথে বিচ্ছিন্ন হয় আমাদের সম্পর্ক। তোমার ছোট কাকাও ততদিনে বিয়ে করে ফেলে। আমাদের সম্পর্কটা অনাকাঙ্ক্ষিত ঘুণে ধরে, বাড়তে থাকে দূরত্ব। নোলকের অবশ্য পরে বড় পরিবারে বিয়ে হয়, কিন্তু আমাদের ততদিনে যে দূরত্ব সৃষ্টি হয় তা 7 সমুদ্র 13 নদীর চেয়েও বিশাল হয়ে ওঠে। বন্ধুর কাছে ক্ষমা চাওয়ার আগেই দেশ ছাড়ে সে। দূরত্ব তখন দেয়াল হলো, বিচ্ছিন্নতার নাম লেখালো বিচ্ছেদে। তারপর শৈশবের খেলার সাথে কেবল চেনা মুখ হয়ে রইল। কথা থামল। দীর্ঘশ্বাসে ভারী হলো পরিবেশ। সন্ধ্যা তখন প্রকৃতিতে আরও ঘন হলো। ঘরে ঘরে জ্বলে উঠল কৃত্রিম আলোর ঝলক। উঠোন জুড়ে হলুদ বাল্বের আলোয় ঝলমল করে উঠল কাছে আসার গল্প। কিছুটা সময় একেবারে চুপ রইল সবাই। নীরবে রইল কণ্ঠধ্বনিরা। কথা বলল এবার নিপা। শ্বশুরের দিকে তাকিয়ে বলল, বাবা, তাহলে আজ এতগুলো বছর পর আপনাদের দূরত্ব ঘুচল কিভাবে সেটা বলবেন না? সে গল্প না হয় আমি বলি। মৃত্যুঞ্জয়ের বাবার উত্তরে সবাই সেই মানুষটার দিকেই চাইল। মানুষটার মুখটা আজ কেমন হাসি হাসি, অথচ এতগুলো দিন মানুষটাকে নিপাট ভদ্রলোক, গম্ভীর, কাঠখোট্টা ছাড়া কিছুই মনে হয়নি। মানুষটা যে হাসতেও জানে এটা যেন কারো ভাবনাতেই আসেনি। কি হলো বাচ্চারা, আমি বলবো বলে কি তোমরা শুনতে ইচ্ছুক না? এমন চুপ করে গেলে যে?
ভদ্রলোকের কথায় কিঞ্চিত লজ্জাও পেল। দর্শনে অকপটে বলল, নীরবতায় সম্মতির লক্ষণ, জানেন তো? ভদ্রলোক অপর নিজ মাথা নাড়ালো মুচকি হাসির সহিত। দর্শিনীর পানে তাকিয়ে বলল, তোমার কথার ধরন আমার বেশ লাগে, বাবার মতনই হয়েছে স্পষ্টবাদী। তা তো এবার বাকিটা বলি। কাল রাত তখন 3টে। গ্রামের ছমছমে ভাব, দূরের জংলি শেয়ালগুলোর অনবরত ডাকে ঘুমটা কেমন হালকা হয়ে গেল। আবার চলে যাব, কবে না কবে আসি, সবটার জন্যই ঘুমটা গাঢ় হওয়ার আগেই ভেঙে গেল। আস্তে ধীরে উঠে বসলাম। ঘরের মাঝে কেমন দম বন্ধ লাগছিল বলে বারান্দায় এসে দাঁড়িয়েছি। এমত অবস্থায় হুট করে আমার নজর গেল আমাদের বাড়ির সামনের খালি জমিটার দিকে। কে যেন বসে আছে জমিটার মাঝে। আমি প্রথমে বেশ চমকে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ কিছু মনে হতেই তাড়াতাড়ি নেমে গেলাম। জমিটার কাছে আসতেই পা দুটো থেমে গেল। প্রতাপ জমিটার মাঝে বসে কান্না করছে। আমি ভীষণ অবাক হলাম। আমার জীবনে আমি কখনো এই ছেলেটাকে ভেঙে পড়তে দেখিনি। এই অবস্থায় দেখে আমার বুকটা মোচড় দিয়ে উঠল। যতই ওর সাথে কথা না বলি, একটা রেশারেশির দেয়াল তুলে রাখি না কেন, একটা সময় ও আমার আত্মার সঙ্গী ছিল, সেটা আমি ভুলে যেতে পারিনি কখনো। এই প্রথম আমি ডাক দিলাম, প্রতু, কাঁদছিস কেন? হঠাৎ করে কারো কণ্ঠ শুনে প্রতাপ চমকে যায়। সে বুঝতে পারিনি তার এত গোপনীয়তা দুর্বলতা কেউ বুঝে ফেলবে, ধরে ফেলবে। দুর্বলতার লুকানোর বৃথা চেষ্টা করে গেল সে অনবরত। আমি কেবল তাকিয়ে তাকিয়ে ওর অধপতন দেখলাম। আমার কাছে থেকে কিনা ও কান্না লুকাচ্ছে। হ্যাঁ, মিনিট 5 পেরোতেই ও আমার বুকে এসে হামলে পড়ল। সেই চেনা মাঠ, শৈশবের প্রিয় জায়গা, প্রিয় বন্ধুকে কাছে পেয়ে অনেক বছরের মিছে অভিমানের দেয়াল হুড়মুড় করে খসে পড়ল। অনেক সময় দুজন দুজনকে জড়িয়ে কাঁদলাম। এত বছরের ভারী ভাব এক নিমিষেই কমে গেল। সারাটা রাত নীরবে দুজন দুজনের পাশে বসে কাটালাম। জীবনের সকল প্রাপ্তির খাতাটা বিরাট অপ্রাপ্তি ছিল এই বন্ধুত্ব বিচ্ছেদ। হুট করে যেন সে অপ্রাপ্তি প্রাপ্তিতে পরিণত হলো। যখন ভোরের আলো ফুটলো, তোমার বাবা এত এত বছরের জমিয়ে রাখা সরিটা ঢেলে দিল আমার কোলে। নীরবতা ভেঙে বলল, আমার ভুলের জন্য ক্ষমা হয় না? ক্ষমার মুখ নেই আমার, তবুও বলছি আমি দুঃখিত। আরেক জন্ম পেলে বন্ধু হিসেবে তোকেই চাই। নিজের কথা শেষ করে সে চলে এলো, আমার কথা অবধি শোনেনি। আমিও বাড়িতে গেলাম। তোর জোর পড়ল বিদায় নেওয়ার। বুকে পাথর চেপে গাড়িতে উঠলাম, কিন্তু শেষ অবধি সবটা ভেবে আর যেতে পারলাম না। বাঁচবই তো আর কটা দিন। আফসোস নিয়ে দুনিয়া ছাড়ার মতন আফসোস যেন আমার না থাকে। অতবার আমি চলে এলাম বন্ধুর সাথে শেষ জীবনের অবসাদ ভাগ করে নিতে। ও দেশে আমার যা আছে তা ভাই দেখে রাখতে পারবে, কিন্তু এ দেশে আমার যা আছে তা দেখে রাখার কেউ নেই। আমার বন্ধু, আমার দেশের মাটি, এ দেশ ছাড়া কেমনে থাকি? দীর্ঘ বক্তব্যের পর থামল ভদ্রলোক। এতক্ষণে টান টান উত্তেজনার অবশেষে অবসান ঘটল। সবার চোখে অবাক ভাব। এই দুজন মানুষ অন্তরে কতটা ভালোবাসা পুষে রেখে এতদিন কেবল পরিচিত হয়েছিল। সামান্য এক বাক্যে তাদের দীর্ঘদিনের নির্বাসন শেষ হলো। উপস্থিত সবাই চোখে খুশির অশ্রু। ভালো কিছু দেখতেও ভালো লাগে। তন্মধ্যে নিধি রান্নাঘর থেকে ট্রেতে করে চা নিয়ে হাজির হলো। সবার সাথে হাতে হাতে চায়ের কাপ, বিস্কিট ধরিয়ে দিয়ে হাসি হাসি মুখে বলল, অনেক তো হলো বিষাদ, এবার একটু চায়ের স্বাদের চা খাওয়া যাক। আজ কিন্তু আমি আর নিপা মজার রান্নার আয়োজন করেছি, রাতে এখানেই খেতে হবে। কোনো না শুনছি না। নিধির এমন হাসি খুশি দেখে মুখ দেখে সবার হাসি বিস্তৃতি লাভ করলো। নিপাও মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, বড়দির মতন হয়তো অত মজার রান্না পারবো না, তবে খারাপও হবে না। অবশ্যই আজ এখানেই সবাইকে খেতে হবে। বড়দের উৎসাহ দিয়ে প্রতাপ সাহাও বললেন, হ্যাঁ হ্যাঁ, যেখানে আমার ঘরের লক্ষ্মীরা প্রস্তাব দিয়েছে সেখানে আর কেউ কিছু বলতে পারবে না। বৌদি, বিষ্ণু, মৃত্যুঞ্জয় সবাই শুনেছে তো? হ্যাঁ ভাই, শুনেছি। মা লক্ষ্মীদের চটিয়ে লাভ নেই, আজ না হয় বন্ধুর সাথে অন্তভোজ হবে। মৃত্যুঞ্জয়ের বাবার কথায় নিপানিধি খিলখিল করে হেসে উঠল। সাথে উপস্থিত সবাই তাল মিলালো। দর্শনী চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কেবল দেখে গেল হাসি খুশি এই পরিবার দুটোকে। কোনো দুঃখ নেই, কোনো রাগ নেই, ক্ষোভ নেই। দুনিয়ার বাধা ধরা নিয়মের বাইরে গিয়ে যেন একজন সুখে মত্ত হয়ে গেছে।
এমন দৃশ্য দেখতে পাওয়াটাও সৌভাগ্যের। ইস, দৃষ্টান্ত আর চেনা থাকলে আর কোনো শূন্যতা অনুভব হতো না। একদম পারফেক্ট। তবে একটা কথা আছে না, দুনিয়ায় কোনো কিছুই পারফেক্ট হয় না। তাই এই দৃশ্যটিতেও কিঞ্চিৎ খুঁত রয়ে গেল। সবার অগোচরে ধীর গতিতে দর্শিনী উঠে গেল। কিছু হিসেব যে এখনো মিলছে না। এত সুখেও নিজেকে সে খুঁজে পাচ্ছে না। ভাবতে ভাবতেই নিজের ঘরে চলে গেল সে। বাহিরে তুমুল হাসাহাসির শব্দ, হইচই। সুখেরা যেন আজ হাট বসিয়েছে তাদের বাড়ির উঠানে। অন্ধকার ঘর, বাহিরের চাঁদের আলো, ফিনফিনে শীতল বাতাস। এ পরিবেশটা খারাপ লাগছে না দর্শিনী। জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তার মনে যে বিশাল প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, এর উত্তর কার কাছে মিলবে? উত্তরবিহীন প্রশ্নগুলো পোড়াচ্ছে। তাই তাই না মা? বাবার কণ্ঠে কেঁপে উঠল দর্শিনী। বাবা মনের কথা জানলো কিভাবে? অবাক চোখে বাবার দিকে তাকায় সে। দর্শিনীর তাকানো দেখে হাসে প্রতাপ সাহা। মেয়েটার তখন উঠে আসা চোখ এড়ায়নি তার। তাই তো মেয়ের দ্বিধা দূর করতে চলে এসেছে সে। বাবা, তুমি কিভাবে জানলে আমার মনের সংশয়? বাবা, হই তোমার মন বুঝবো না? ছোট থেকেই তোমার অনুভূতির মুখস্থ করেছি। আজ তাহলে অবুঝ হব কেন? বাবার কথায় স্মিত হাসে দর্শিনী। বাবার কাছে এগিয়ে এসে বাবার বুকে মাথা রাখে। স্থির কণ্ঠে বললে, বাবা, কাকাবাবু তো একটা অন্যায় করেছিল, তুমি সব বললে, সেটা বললে না? মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেয় বাবা। ছোট্ট কণ্ঠে বলে, আমাদের জমি আমরা ফিরে পেয়েছি মা। হরমোহনবাবু কোনো ঝামেলা ছাড়াই নির্দ্বিধায় আমাদের জমি দিয়ে দিয়েছেন। দৃষ্টান্তের শেষ ইচ্ছে পূরণ করার জন্যই নাকি এ কাজ করা? যতই হোক, সেও তো বাবা। বাবা শব্দটার অনুভূতি কিঞ্চিত তো তারও আছে। দর্শিনী অবাক হয়ে গেল বাবার কথা শুনে। অমন একটা মানুষেরও শেষমেশ সন্তান প্রীতি জন্মালো। অবশ্য হারানোর পর প্রীতি জন্মিয়ে কী লাভ, যদি বেঁচে থাকাকালীন মূল্য না দেয়। বিরাট দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে। আনমনেই বলল, জমিটা পেয়ে গেছি তাই বলে তোমার বন্ধুর দোষ কমে যাবে না, তাই না বাবা? হরমোহন জ্যাঠাকে উস্কানি কিন্তু সেই দিয়েছিল, আমরা নিজের চোখেই দেখেছিলাম। মনে আছে সেদিনের কথা? প্রতাপ সাহা চোখ বন্ধ করল। সেদিনের কথা সে ভুলেনি। হরমোহনের বাড়ির ভেতরের মানুষটা বিষ্ণু যশী ছিলেন, যে হরমোহনকে জমি ছিনিয়ে নেওয়ার তাগিদ দিয়েছিলেন। পুরনো রেশারেশি থেকে হয়তো এমন কাজ করে ফেলেছিলেন। যেহেতু আজ সবটা ভুলে দুজনকে টেনে নিয়েছে বুকে, তাই পুরনো কিছু মনে রাখা বোকামো। মেয়েকে আদুরে ভাবে বললেন, রাগ জেতের বসে মানুষ অনেক কিছুই করে মা। আমার বন্ধুও করেছে, কিন্তু আজও সেসব কিছুই মনে রাখেনি। এগিয়ে আসছে বন্ধুত্বের দাবি নিয়ে। তাই আমাদেরও ভুলে যাওয়া উচিত সেসব। খারাপ মনে রেখে জীবনে ভালো থাকা যায় না মা। জীবনটা ক্ষণিকের প্রিয় মানুষগুলোকে আঁকড়ে রেখে সে জীবন অতিবাহিত করাই বুদ্ধিমানের কাজ। বাবার কথার তাৎপর্য হয়তো বুঝলো দর্শিনী, তাই আর কিছু না বলে চুপটি করে মাথা এলিয়ে রাখলো বাবার বুকে। বাহিরের চাঁদের আলোয় ঝলমল করে উঠল বাবা মেয়ের ভালোবাসা। মিনিট পেরোতে প্রতাপ সাহার ডাক এলো। মেয়েকে বুকের মাঝ থেকে উঠিয়ে পাঞ্জাবের পকেট থেকে একটা চিঠি বের করে মেয়ের দিকে এগিয়ে দিল সে। 21 শতকের যুগে বাবার হাতে চিঠি দেখে অবাকে হা হয়ে রইল দর্শিনী। প্রতাপ সাহা মেয়ের বাহুতে হাত রেখে আশ্বাস দিয়ে বললেন, তোমার চিঠি শহর থেকে এসেছে। কিছু মানুষকে গোপনে ভালোবেসে যেও, মানুষ হারায়, স্মৃতিরা না। বাবা প্রস্থান নিলেন। দর্শিনী কেবল বাবার যাওয়ার দিকে ফেল ফেল করে তাকিয়ে রইল। বাবার কথা ঠিক বোধগম্য হলো না তার, কিন্তু চিঠিটার প্রতি কৌতূহল বেড়ে গেল। ঘরের হালকা আলোর বাল্বটা জ্বালিয়ে দিল। টেবিলের সামনের চেয়ারটা টেনে বসলো। খুব যত্নে ধীরে ধীরে চিঠিটা খুলল। চিঠিটা খুলতেই চোখের সামনে ভেসে এলো কিছু স্মৃতি। চিঠিতে লেখা, প্রিয় বৌদি ভাই। বৌদি ভাই বলাতে হয়তো রাগ করেছিস, তাই না? কি করব বল, তোর সাথে আমার পরিচয়টা এই সম্পর্ক দিয়ে, তাই না চাইতেও ডাকলাম। বুঝলি তো সই, অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম এই শহর ছেড়ে চলে যাওয়ার। এই শহর তো আমার সব কেড়ে নিল। আমার মা, বাবা, ভাই, বৌদি। আমার বড় ভাইকে মানুষ থেকে মানসিক রোগীতে পরিণত করলো। সব হারালাম আমি। কী লাভ এখানে পড়ে থেকে? জীবনটা আমার হারানোর খাতায় সীমাবদ্ধ। তাই নিজের মানসিক ভারসাম্যহীন দাদাকে নিয়ে পাড়ি জমালাম অনির্দিষ্ট ভবিষ্যতে। আপন মানুষ ছাড়া একটা শহরে যেখানে আমাকে হাসানোর মানুষও থাকবে না,
কাঁদানোর মানুষও থাকবে না। তোকে এমন ঘটা করে চিঠি দেওয়ার কারণ কি জানিস? আমার দেওয়া একটা স্মৃতি তোর কাছে থাকুক, যেটা মনে করাবে আমাকে। সেজন্যই চিঠি লেখা। তোর সাথে আমার আর কখনো দেখা হবে না ভাবতেই আমার ভীষণ কান্না পায় জানিস। আমার আপন মানুষগুলো হারিয়ে গেল এক নিমিষে। হাসতে খেলতে থাকা আমাদের সংসারটা কেমন মিলিয়ে গেল হুট করে। আর কখনো তোর সাথের গল্পের আর আসর জমানো হবে না। আর কখনো ভাগাভাগি করা হবে না নিজেদের ভাগ। তোকে ঝাপটে ধরতে পারবো না আর। এই কষ্ট আমি কাকে দেখাবো রে? কেউ যে রইল না আমার। তুই নতুন একটা জীবন শুরু করিস। তোর জন্য ভালো কিছু আছে। নিজেকে ভালো রাখিস। আমার কারো প্রতি রাগ অভিযোগ নেই। এমনকি আমি ঘৃণা করতে পারলাম না কাউকে। কীভাবে করব বল? কাকেই বা করব? বাবাকে, যে বাবা আমার আবদারের ঝুলি ছিল? নাকি মাকে করব ঘৃণা, যে মায়ের গর্ভে 9 মাস আর সংসারে এতগুলো বছর নিশ্চিতে বাস করেছি? আমার অভাগিনী মারে আমি কেমনি ঘৃণা করব বল? নাকি দাদাকে, যে দাদা কোলে পিঠে করে মানুষ করেছে আমার? যদি ঘৃণা করতে হয়, আমার ভাগ্যের প্রতি সকল ঘৃণা রইল। এতটা খারাপ সে না হলেও পারত। তোর প্রতি আমার এক আকাশ ভালোবাসা রইল। কখনো মনে পড়লে স্মৃতির পাতায় খুঁজে নিস। মনে রাখিস, আমি আছি ইতিবিহীন। চিঠি শেষ। বুকের মাঝে ভারী পাথরের মতন অনুভূতি। এত ব্যথা কেন হারানোতে? বেছে বেছে তারই কেন মানুষ হারায়? চোখ হতে গড়িয়ে পড়ল অশ্রুকণা। পৃথিবীতে বড্ড রংচঙে ঘটনায় কত মানুষ হারিয়ে যায়। এই হারিয়ে যাওয়া শোক আদৌ ভোলা যায়? ডান হাতের তালুতে শক্ত হাতের ছোঁয়া পেতেই ভরকে গেল দর্শিনী। দ্রুত পাশ ফিরে তাকাতেই দেখে মৃত্যুঞ্জয় দাঁড়িয়ে আছে। দর্শিনীর টলমলে চোখ খুঁজে গল সেই মৃত্যুঞ্জয়েরই আবদ্ধ হয়ে রইল। পাশের চেয়ারটা ধীর গতিতে টেনে বসল মৃত্যুঞ্জয়। দর্শিনীর হাতটা এখনো তার হাতের মুঠোয়। ডান হাতে দর্শিনীর চোখের জলগুলো মুছে দিতে দিতে বলল, আর কত কাঁদাবেন? অনেক তো হলো কান্নাকাটি। এবার আসুন, বাঁচুন। জীবনে চলার পথে অনেক মানুষ আসবে যাবে, মানিয়ে নিতে হবে এই সত্যের সাথে। তবেই না ভালো থাকবেন। জানেন, যখন জেনেছিলাম আমার বাবার উস্কানিতে হরমোহন আপনাদের জমি নিয়ে একটা হুলুস্থুল করেছে, তখন নিজেকে কতটা নিচু লেগেছিল। আপনার চোখে চোখ মেলানোর সাহস হচ্ছিল না। মনে হচ্ছিল পালিয়ে যেতে পারলেই বাঁচব। তাই এত ব্যস্ততা নিয়ে চলে যাওয়ার বন্দোবস্ত করলাম। কিন্তু হুট করেই মনে হলো আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না, অসম্ভব। তাই ছুটে এলাম আপনার কাছে। খানিক আশার আলো জেলে যে আপনি আটকাবেন, কিন্তু এখানেও আশাহত হলাম। ভাবলাম চোখ খোরাচা লোকাতেই পারলেই না হয় আবার আসবো, কিন্তু তাও পারলাম না যেতে। যে মায় বেঁধেছেন আপনি, সে মায়া যে কাটবেন আমি প্রিয়দর্শিনী। সবাই চলে যাওয়ার পর মনে রাখবেন, আপনার জন্য আমি আছি। এতক্ষণের মৃত্যুঞ্জয়ের মুঠোর মাঝে থাকা দর্শিনীর হাতটাও আঁকড়ে ধরল মৃত্যুঞ্জয়ের হাত, যেন সেও চায় কেউ একজন থাকুক তার।